আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীকে নিয়ে, সেনা প্রধানকে নিয়ে, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে যে কোনো সেনা সদস্যের বিষয়ে যে ধরনের মন্তব্য করার স্বাধীনতা বাংলাদেশে তৈরি হয়েছে, রাজনৈতিক নেতারা যেভাবে অপমানজনক মন্তব্য করছেন, সরকারের তরফে সে সময়ও কোনো সমর্থন পাওয়া যাচ্ছে না সেনাবাহিনীর জন্যে, যেই সরকারের অনুরোধে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী তার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব থেকে বেরিয়ে এসে মাসের পর মাস দায়িত্ব পালন করছে, তখন সেনাবাহিনীর আর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এই রাজপথে দায়িত্বে থাকা বা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকা উচিত হবে কিনা। এ মাসের 1 তারিখ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে সহ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় গিয়েছিলেন, তখনই তিনি এই বিষয়টা জানিয়ে এসেছিলেন যে সেনাবাহিনী একেবারে অধৈর্য হয়ে পড়েছে, অনন্তকাল নির্বাচনের জন্য অপেক্ষা করা তার বাহিনীর পক্ষে আর সম্ভব হচ্ছে না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো কড়া কথা বলতে হলেই বা কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে হলেই সাধারণত 2 বাহিনী প্রধানকে সাথে নিয়ে যান। সে কথা আপনাদেরকে আগেও বলেছি, কারণ কোনো সিদ্ধান্ত সুস্পষ্টভাবে জানানোর ক্ষেত্রে তার একটা দুর্বলতা আছে, মানে তিনি সেটা পারেন না। একদিকে যেমন তিনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণেও অক্ষম, ঠিক তেমনি তিনি কোনো একটা সিদ্ধান্ত সুস্পষ্টভাবে এমন কোনো ব্যক্তিকে জানাতে পারেন না যেই ব্যক্তি সেই সিদ্ধান্তের পক্ষে নাও হতে পারেন বা সেই সিদ্ধান্তে রুষ্ট হতে পারেন। তিনি জানতেন যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গিয়ে তিনি বলবেন যে সেনাবাহিনীর একটা তাড়া আছে, মানে যথেষ্ট হয়েছে, 1 বছরের উপর ধরে তারা এক রকমের পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে রাজপথে, এবং সেটা সেনাবাহিনীর ভেতরে ভালো প্রতিক্রিয়া তৈরি করছে না। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার আচার শুরু হওয়ার পর সেনাবাহিনী দ্রুত ব্যারাকে ফিরতে চাইছে। এই কথাটা যেহেতু তিনি একা সুস্পষ্টভাবে ডক্টর ইউনূসকে বলতে পারবেন না গিয়ে যে নির্বাচনটা দিয়ে দিন, নির্বাচনের আগে একটা ভোটের আগে গণভোটের ডিউটি করতে সেনাবাহিনী প্রস্তুত নন, সে কারণে তিনি 2 বাহিনী প্রধান নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 1 তারিখ উপস্থিত হয়েছিলেন এবং তখন এটা সুস্পষ্টভাবে বলে এসেছিলেন যে ফেব্রুয়ারির পর তাদের পক্ষে আর, মানে সেনাবাহিনীর পক্ষে আর রাজপথে থাকা সম্ভব হবে না। কিন্তু সেনাপ্রধান যে ডক্টর ইউনূসকে ওই কথা বলে এসেছেন, আর তাতেই যে ডক্টর ইউনূস সে কথা শুনে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন, সেই বিষয়টার কোনো বিশ্বাস বা আস্থা রাখতে পারেন নাই সেনাবাহিনীর শীর্ষস্থানীয় জেনারেল থেকে শুরু করে এমনকি সেনা সদস্যরাও। মানে আমরা প্রত্যেকেই বুঝি যে নির্বাচনটা এখন এমন একটা অনিশ্চিত জায়গায় গিয়ে ঠেকেছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তাতে আস্থা রাখা সত্যি মুশকিল। মানে বিএনপির নেতা তারেক রহমান সে কথা বলছেন তার ভার্চুয়াল বক্তৃতায় যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা তা নিয়ে চারদিকে শঙ্কা, আর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তো এখন সরাসরি হুমকি দিয়ে বলেছেন, এবং মঙ্গলবার তাদের যে বিরাট সমাবেশ তারা করেছেন পল্টনে, সেখান থেকে সুস্পষ্টভাবে বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 26-এর নির্বাচনের কল্পনা করা ঠিক হবে না। জামায়াতে ইসলামীর এক নেতা আজাদ সাহেব তিনি দেখলাম বলে বসেছেন 29-এর আগে কোনো নির্বাচন নয়। কাজেই নির্বাচনটা যে কি অবস্থায় গেছে সেটা সেনাবাহিনী যেমন বোঝে, সেটা সাধারণ মানুষও বোঝে। এই অবস্থায় সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা অস্থির হয়ে উঠেছিলেন এবং সেই অস্থিরতার প্রকাশ ঘটাতে শুধু 3 বাহিনী প্রধান মিলে গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, তাতে তারা মনে করছিলেন না তাদের বার্তা সুস্পষ্ট হয়েছে। কাজেই তারই প্রতিক্রিয়া হিসেবে তারা সুস্পষ্ট বার্তা দিতে এরই মধ্যে সেনা সদর থেকে চিঠি লিখে সরকারের কাছে তারা 50% সেনা সদস্যকে তুলে নেওয়ার বিষয়ে অনুমোদন জোগাড় করেছে এবং 5ই নভেম্বর তারা কিন্তু 50% সেনা সদস্য তুলে নিয়েছে। এরপর থেকে সরকারের সঙ্গে আর জেনারেলদের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মূল দর কষাকষিটা চলছিল যে এই যে বাকি যে সেনারা আছেন তাদেরকে অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত যে মোতায়েন রাখা হবেই, সেই বিষয়টা যেন অন্তত সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরাও
অনুমোদন দেন। আমি বলছিলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো সিদ্ধান্ত একা নেন না, তিনি এমনকি তরুণ সেনা কর্মকর্তাদের মতামত নিয়েও যে সিদ্ধান্ত নেন সেটা তো আমরা আগস্টের 3 তারিখেও দেখেছি। আর গুরুত্বপূর্ণ জেনারেলদের সঙ্গে মতামত ভাগাভাগি করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এখন, যখন সেনাবাহিনীর জেনারেলদের মধ্যেও সেনাবাহিনীর মান সম্মান রক্ষা না করতে পারায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ওপর তেমন কোনো আস্থা নেই। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই দর কষাকষিটা করতে হচ্ছিল যে বাকি যে সেনা সদস্যরা আছেন তারা অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত, নির্বাচন পর্যন্ত মোতায়েন থাকবেন। নির্বাচনের তফসিলটা ঘোষণা হলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কথা তারা 1 তারিখেও দিয়ে এসেছেন, মানে 1 লাখের মতো সৈন্য মোতায়েন করা হবে, এগুলোতে যাতে সেনাবাহিনী রাজি থাকে এ বিষয়ে যেমন তিনি সেনাবাহিনীর জেনারেলদের সঙ্গে তার আলাপ চলছিল, অন্যদিকে সরকারের সঙ্গে তার দর কষাকষিটা চলছিল যে এই 50% অন্তত মোতায়েন এখন রাখতেই হবে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার, যে বিচারিক ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে সেটা এবার একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত এক্সটেন্ড করে, সম্প্রসারণ করে ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ দিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত যে সেনাবাহিনী মাঠে আছে সে বিষয়ে একটা নিশ্চয়তা নিশ্চিত করতে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। কারণ 17ই সেপ্টেম্বর 2024-এ যখন প্রথম সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হলো তখন 2 মাসের জন্য দেওয়া হয়েছিল এবং তখন থেকেই প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে আইন উপদেষ্টা বাংলাদেশের সংবাদ মাধ্যমে স্পষ্টত বলেছিলেন যে এই বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশ যেই মাত্র অ্যাক্টিভ হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেই মাত্র ভালো হবে সেই মাত্র সেনাবাহিনীর কাছ থেকে এই বিচারিক ক্ষমতা তুলে নেওয়া হবে। দেখেন, এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার, বিচারিক ক্ষমতা কিন্তু সহজ জিনিস নয়। সেনাবাহিনীকে এই বিচারিক ক্ষমতা মানে 1/11 সরকারের সময় বিচারিক ক্ষমতা সেনাবাহিনীর কাছে ছিল, তার কারণ হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ছিল, তার কারণ হচ্ছে তখন তো জরুরি অবস্থা জারি ছিল। বিচারিক ক্ষমতা এর আগে সিভিলিয়ান সরকারের সময় সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল 2002 সালে খালেদা জিয়ার সরকারের আমলে অপারেশন ক্লিন হার্ট পরিচালনার জন্য। এবং খালেদা জিয়া তখন একরকম, মানে মওদুদ আহমেদের বইয়েও আছে যে খালেদা জিয়া তখন একরকম একক সিদ্ধান্তে, মানে তার দলের ভেতরের বিশৃঙ্খলায় তিনি কন্ট্রোলে না আনতে পেরে, নিয়ন্ত্রণে না আনতে পেরে অস্ত্র, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এসব সমস্যা থেকে দলকে এবং দেশকে বাঁচাতে এক রকমের মানে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিলেন সেনাবাহিনীকে। 2002 সালে হঠাৎ করে তিনি যে সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে যখন বিচারিক ক্ষমতা দিয়ে রাতের বেলা যৌথ বাহিনীর অভিযান, কিন্তু আসলে সেটা সেনা অভিযান ছিল, শুরু হয়, তারপর মোটামুটি 3-3.5 মাসে 12,000 ব্যক্তিকে গ্রেফতার করে সেনাবাহিনী তখন 78 জন না 80 জন ব্যক্তিকে সেনা হেফাজতে মেরে ফেলে। সেগুলো পত্রপত্রিকায় আছে, মওদুদ আহমেদের বইয়ে আছে। এবং খালেদা জিয়াকে জানুয়ারি মাসে সেনাবাহিনীর কাছ থেকে সেই বিচারিক ক্ষমতা নিয়ে তখন সেনাবাহিনীকে দায় মুক্তি দিতে হয়, ইনডেমনিটি দিতে হয়, কারণ সেনাবাহিনী এমনই বিচার আচার সেই সময় করে মানে দেশে একটা সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্রমুক্ত পরিস্থিতি করতে, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে। কারণ আমরা গত 1 বছরের বেশি সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ বাংলাদেশে রাজপথে টহল দিতে দেখে ভাবছি বোধহয় যে সেনাবাহিনী পুলিশ বা পুলিশের চেয়েও অনেক ক্ষেত্রে, মানে একটা সক্রিয় কার্যকরী পুলিশ বাহিনীর চেয়েও অনেক ক্ষেত্রে দুর্বল বাহিনীতে পরিণত হয়েছে। কারণ আমরা দেখছি মব ঘটছে, অপরাধ ঘটছে, সেনাবাহিনী সেই মব দমনে গিয়ে ভুয়া স্লোগান শুনে দৌড়ে পালিয়ে নিজেদের গাড়িতে উঠে প্রাণ বাঁচিয়ে চলে আসছে। এমন পরিস্থিতিগুলো যখন আমরা দেখছি, বা 1 বছরের বেশি সময়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই, সেনাবাহিনী অস্ত্র অভিযান চালিয়ে উদ্ধার করে আনতে পারে নাই, অস্ত্রের ঝনঝনানি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া চলছে, প্রতিদিনই কোনো না কোনো শহরে গুলিবিদ্ধ হয়ে কেউ না কেউ মারা যাচ্ছে, না আর মব তো চলছে, গণপিটুনি চলছে, চাঁদাবাজি চলছে। এই অবস্থায় আমরা ভাবতে শুরু করেছি যে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতাটা বোধহয় সেনাবাহিনী পুলিশের দায়িত্ব পালন করবে টাইপের কোনো ব্যাপার। কিন্তু আসলে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা কিন্তু অত্যন্ত গুরুত্ব
গুরুত্বপূর্ণ এবং গুরুতর ক্ষমতা, এবং সে কারণেই সেনাবাহিনীর হাতে এই ক্ষমতাটা থাকলে সেই ক্ষমতাটা মানে অপব্যবহৃত হয় কিনা সেটা নিয়েও সবসময় মানবাধিকার কর্মী এবং সিভিলিয়ান সরকারগুলোর, বেসামরিক সরকারগুলোর এক ধরনের উদ্বেগ থাকে। বিচারিক ক্ষমতাটা কি, ম্যাজিস্ট্রেসিটা কি, যে তার মানে যে কোনো ফৌজদারি অপরাধ তার সামনে সংগঠিত হতে দেখা মাত্র একজন ম্যাজিস্ট্রেটের মতো, একজন বিচারকের মতো তাৎক্ষণিক বিচার করতে পারবে সেনাবাহিনী, যেই ক্ষমতা কিন্তু পুলিশের নাই। তার মানে সেনাবাহিনী তখনই গ্রেফতার করতে পারবে, জামিন দিতে পারবে, তাৎক্ষণিক বিচার করতে পারবে যে কোনো ফৌজদারি অপরাধের। মানে আপনার সামনে ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, খুন, হত্যা, অস্ত্রের ঝনঝনানি হচ্ছে, মব হচ্ছে, গণপিটুনি হচ্ছে, আপনি তাৎক্ষণিক বিচারকের ভূমিকা পালন করতে পারবেন একজন ম্যাজিস্ট্রেটের মতো। সেই ক্ষমতাটা যখন সেনাবাহিনীর হাতে দেওয়া হয়, এখনো যেটা আছে ক্যাপ্টেন থেকে তদূর্ধ্ব পদে, এবং এছাড়াও বিজিবিতে, আনসারে সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা প্রেষণে কাজ করছেন তাদেরকেও এই ক্ষমতা দেওয়া হয়েছে, তখন গত বছর 17 সেপ্টেম্বর আশা করা হয়েছিল যে বাংলাদেশে 2 মাস থেকে 3 মাসের মধ্যে সেনাবাহিনী অভিযান চালিয়ে এবং কঠোর আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে, আর তার মধ্যে পুলিশ বাহিনী সচল হবে, সক্রিয় হবে। কিন্তু এর একটাও ঘটেনি। সেনাবাহিনীকে এবার তাই দর কষাকষি করতে হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তার জেনারেলদের সঙ্গে, যে এর পরেও সেনাবাহিনী এই প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এর মধ্যে সে সাধারণ মানুষের কাছে সম্মান হারিয়েছে, এর মধ্যে সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীকে নিয়ে, সেনাপ্রধানকে নিয়ে, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে যে কোনো সেনা সদস্যের বিষয়ে যে ধরনের মন্তব্য করার স্বাধীনতা বাংলাদেশে তৈরি হয়েছে, রাজনৈতিক নেতারা যেভাবে অপমানজনক মন্তব্য করছেন, সরকারের তরফে সে সময়ও কোনো সমর্থন পাওয়া যাচ্ছে না সেনাবাহিনীর জন্যে, যেই সরকারের অনুরোধে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী তার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব থেকে বেরিয়ে এসে মাসের পর মাস দায়িত্ব পালন করছে, তখন সেনাবাহিনীর আর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এই রাজপথে দায়িত্বে থাকা বা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকা উচিত হবে কিনা, সরকারের দিক থেকে দুটি চাপ, দুটো দিক থেকে দর কষাকষি চলছিল। একেবারে যাতে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীকে একটা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে, আদেশ দিয়ে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত যে সেনাবাহিনী আছে এটা নিশ্চিত করা যায়, কারণ সরকারের মধ্যকার যে উদ্বেগ, আশঙ্কা সেটা তীব্র হয়েছে যখন সেনাবাহিনী সত্যি সত্যি এমন একটা স্পর্শকাতর সময়ে সরকারকে বাধ্য করেছে তাদের 50% সেনা সদস্য সরিয়ে নিতে, এবং সরিয়ে নেওয়া মাত্র যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পুলিশ বাহিনী এই নিয়ে আলাপ করা শুরু করেছে, উদ্বেগ জানানো শুরু করেছে যে কি করে এমন একটা সময় যখন আওয়ামী লীগের বড় কর্মসূচি দেওয়া হয়েছে, জামায়াতে ইসলামী বলেছে তারা রাজপথ ছাড়বে না, তারা 8 দল নিয়ে রাজপথে নেমেছে এবং বলেছে তারা যে কোনো ভাবে নির্বাচন প্রতিহত করবে যদি জুলাই সনদের আদেশ না আসে, বিএনপির এমপি পদপ্রার্থীরা অস্ত্রের মহড়া করছেন, একে অপরকে খুন করে ফেলছেন শহরে শহরে, শীর্ষ সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে নেমেছে এবং এক দল আরেক দলকে প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য খুনোখুনি করছে, তখন কি করে সেনা সদস্যদের 50% সরকার ব্যারাকে ফেরত পাঠানোর অনুমোদন দিল? সরকার তাই আরেক দফা এই নেগোসিয়েশন, এই দর কষাকষিও ওয়াকারুজ্জামানের সাথে করছিলেন যে ওই 50%কেও আসলে ফেরত পাঠানো যায় কিনা এই পরিস্থিতির স্পর্শকাতরতা বিবেচনায়। ককটেল বিস্ফোরণ হচ্ছে, বাসে আগুন লাগছে, স্কুলে, চার্চের রাস্তায়, গেইটে বোমা হামলা হচ্ছে, প্রধান উপদেষ্টার অফিসের সামনে, প্রধান উপদেষ্টার অফিস মানে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণের সামনে, কিংবা অন্য উপদেষ্টা, মৎস্য উপদেষ্টার প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে বোমা ফুটছে। এসব নিয়ে বিবেচনা করে সেনাবাহিনী সেনা সদস্যদের যাদের তুলে নিয়েছে তাদেরকে আবারও মোতায়েন করার সিদ্ধান্ত বিবেচনা করতে পারি কিনা, কিন্তু ওয়াকারুজ্জামান জেনারেলদের সঙ্গে দর কষাকষিতে আবার সে বিষয়ে রাজি করাতে পারেননি। আপাতত সেনাপ্রধান সরকারের সঙ্গে দর কষাকষি এবং জেনারেলদের সঙ্গে দর কষাকষি করে এই ব্যবস্থাটুকু করেছেন যে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে। আগে দেখা যাক নির্বাচন হয় কিনা। নির্বাচনের আগে গণভোট হলে সেই গণভোটের জন্যও সেনাবাহিনী 1 লাখ সৈন্য নামিয়ে দেবে,
এমন প্রস্তুতি তাদের নেই এবং এমন সিদ্ধান্তে তারা রাজি হবেন না জেনারেলরা, এই কথাটাও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানিয়ে দিয়েছেন। সর্বশেষ জেনারেলদের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এ কথাও স্পষ্টভাবে হয়েছে যে সেনাবাহিনীর সেই নির্বাচনেই সকল রকম সামর্থ্য নিয়ে সংশ্লিষ্ট হওয়া উচিত, যেই নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ থাকবে। এই অবস্থায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সর্বশেষ দর কষাকষিতে সরকার অতটুকুই আদায় করতে পেরেছে যে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর অন্তত এখন যত সংখ্যায় নিয়োজিত আছে তত সংখ্যায় নিয়োজিত থাকবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সেনা সদস্যের সংখ্যা বাড়ানোর বিষয়ে এখনো কোনো কথা দিতে পারেননি, আর কথা দিতে পারেননি নির্বাচন যদি ফেব্রুয়ারি থেকেও পিছিয়ে যায় তাহলেও তিনি সেনা সদস্যদেরকে পুলিশ বানিয়ে রাজপথে অনন্তকাল রেখে দিতে পারবেন কিনা। বাংলা হরোস্কোপে স্বাগতম। দর্শক, আমার আজকের আলোচনার বিষয় 13ই নভেম্বর বাংলাদেশে কি হতে যাচ্ছে। মূল আলোচনায় যাবার আগে আপনাদেরকে দুটি কথা বলতে চাই। আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্যে। যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন, আগামী জাতীয় সংসদে নির্বাচনের জন্য দাঁড়াবেন, তারা সকলেই তাদের ভবিষ্যৎ আমার কাছ থেকে গণনা করে নিতে পারেন। আরও আমার যারা দর্শক ও সাধারণ জনগণ আছেন, সকলেই তাদের প্রয়োজন অনুযায়ী তাদের ভবিষ্যৎ জানার জন্যে আমার কাছ থেকে গণনা করে নিতে পারেন। মূল আলোচনায় আসছি। গত কয়েকদিন থেকেই ইউটিউব অনেক ঘটনা দেখছি, অনেক আলোচনা দেখছি 13ই নভেম্বর কিছু একটা হতে যাচ্ছে। দর্শক, মাঝে আমি একটু সময়ের কারণে ভিডিও দিতে পারিনি, কিছু গ্যাপ পড়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। 13ই নভেম্বর দেশে কিছু একটা হতে চলছে। লকডাউন হবে। কারা লকডাউন দিবে? আওয়ামী লীগ। কেন দিবে? 13 নভেম্বর শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মামলার রায় ঘোষণা হওয়ার দিন ধার্য করা হয়েছে। এই কারণেই হয়তো যারা আওয়ামী লীগকে পছন্দ করেন, আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, তারা রাস্তায় নামবেন, এমনই শোনা যাচ্ছে। দর্শক, আমি বহু ভিডিও দিয়েছি, আমার বহু গণনা নির্ভুল হয়েছে। আওয়ামী লীগ এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, আমার হাজার হাজার দর্শক আমার কাছে এই প্রশ্নটি করেন। আমি বলেছিলাম ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে। গ্রহগত অবস্থানের ভিত্তিতেই বলছি যে ডিসেম্বরে একটি আন্দোলনের সম্ভাবনা রয়েছে। সেই আন্দোলনটিকে পৃষ্ঠপোষকতা করবে ভারত। গণনাতে এমনটি পাওয়া যায়। তবে নভেম্বরে যে আন্দোলনটি হচ্ছে বা হবে, এটির সফলতা নিয়ে আমার একটু সংশয় আছে। কারণ হলো, ঠিক আন্দোলনের জন্য উপযুক্ত সময় এটি নয়। 13 তারিখ, 13কে বলা হয় আনলাকি 13, শুভ দিন নয়। তারপরে যদি আমরা অঙ্কশাস্ত্রে যাই, 1 + 3 অর্থাৎ 4। 4 হচ্ছে রাহুর নাম্বার, খুব শুভ নাম্বার না, ভালো নাম্বার না। দেখা যাক, আমরা 13 তারিখের জন্য অপেক্ষা করব। আওয়ামী লীগকে হতাশ করব না, সরকারকেও হতাশ করব না। সরকার সরকারের মতন চেষ্টা করছেন, আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো চেষ্টা করছেন। আমরা দেশের জনগণ একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের অপেক্ষায় আছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমি বলবো, প্রধান উপদেষ্টা হিসাবে তিনি সফলতার পরিচয় দিতে পারেননি। তিনি এত রকম সংস্কার করতে গেলেন যেগুলির প্রয়োজন হয়তো ছিল না।
কিছু সংস্কার করে যদি নির্বাচন দিতেন, তিনি মান সম্মান নিয়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ত্যাগ করতে পারতেন, উপদেষ্টার পদ ত্যাগ করতে পারতেন। তা না করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হিসাবে এত বিতর্কিত হলেন, তিনি তার সমস্ত যারা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, ইউনূস সাহেবকে ক্ষমতায় বসিয়েছেন, তাদেরকে উপদেষ্টা করলেন, অনেককে সরকারি দপ্তর দিলেন। ফলাফল কি হয়েছে আপনারা জানেন। প্রচুর দেশের টাকা নষ্ট করেছেন ইউনূস সাহেব, হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে, কাজ হয়েছে কিছু, যে কাজের কোনো উল্লেখযোগ্য বলার মতো কিছু আমি দেখি না। প্রধান দায়িত্ব ছিল সব দলের সমন্বয়ে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন করা। সেটির প্রতি তার কতটা ফোকাস তিনি করেছেন, সেটির প্রতি তিনি কতটা তার যোগ্যতা প্রমাণ করতে পারবেন, সেটি দেখার জন্য আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। শেখ হাসিনার রায় হবে। শেখ হাসিনার পরম বন্ধু ভারত, এটি আমার বানানো কথা না বা কোনো গল্প না, সারা বিশ্বই জানে। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী ভারত এবং শেখ হাসিনা ভারতকে যা দিয়েছেন, ভারত সারা জীবন তা মনে রাখবেন। এটি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। শেখ হাসিনা এখন নতুন দিল্লিতেই আছেন। নতুন দিল্লি থেকেই রাজনৈতিক নেতাকর্মীদেরকে নির্দেশনা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। 13 তারিখে লকডাউন হবে বা দেশের মধ্যে একটা বিরাট কিছু হবে, আমার গণনায় এমন কিছু আমি পাই না। দেখা যাক আমার গণনা কতটা সঠিক হয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়। তবে ডিসেম্বরে একটা আন্দোলনের সম্ভাবনা আমার গণনায় উঠে আসে।